হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক 7 দিন ও মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর। অপহরণ মামলায় 8 দিনের রিমান্ডে কাফি। র্যাবের অভিযানে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার। হত্যা মামলা সহ অর্থ পাচারের অভিযোগ। আরও 8,000 রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আর কাউকে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত। হাসপাতালের আয়া থেকে 100 কোটি টাকা ঠাকুরগাঁওয়ের মুক্তারায়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ছিলেন জাদুর চেরাগ। এবং যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে 12 অভিবাসীর মৃত্যু, জীবিত উদ্ধার অন্তত 52 জন। আমন্ত্রণ সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও একেএম শহীদুল হককে গ্রেফতার করা হয়েছে। কয়েকটি হত্যা মামলায় গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। সকালে হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে 8 দিন ও শহীদুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে রাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র হত্যা সহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ইফতেখার রেজা রিপোর্টে বিস্তারিত। উত্তরা 16 নম্বর সেক্টরের পুলিশের সাবেক আইজিপি রাজধানীর উত্তরার বাসায় অবস্থান করছে এমন খবরে গতরাতে সেখানে অভিযান চালিয়ে শহীদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা রয়েছে। এদিকে মঙ্গলবার রাত 9:30টার দিকে রাজধানীর গুলশান 1-এর ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ঘিরে ফেলে র্যাব 1-এর একটি দল। পরে সেখান থেকে বাড্ডার হৃদয় হত্যা মামলা সহ অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয়। এদিকে রাতে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে থাকা হাজী মোহাম্মদ সেলিম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এদিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেওয়ার একটি মামলা হয়। একই দিন হাজারীবাগ থানায় আরও একটি অপহরণ মামলা হয়। পরদিন মঙ্গলবার মধ্যরাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। বরিশাল বিশ্ববিদ্যালয় বিএম কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল নগরী। এ ঘটনায় সাংবাদিক, বাস চালক ও শিক্ষার্থী সহ কমপক্ষে 25 জনকে আহত করা হয়েছে। গতরাতে নগরীর বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, গত সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে বিএম কলেজের শিক্ষার্থীদের জানায়। এ নিয়ে কথা বলতে গেলে তাদের উপর হামলা চালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এর জন্য মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আটক করে নগরীর বটতলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় বিএম কলেজের শিক্ষার্থীরা। এ সময় আটককৃতদের ছাড়িয়ে আনতে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয়ের একটি বাস। পরে নতুন বাজার, নথুল্লাবাদ, আমিরকুটি সহ কয়েকটি স্থানে দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে 8,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে আর কাউকে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি। এদিকে চলতি মাসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের সঙ্গে সেন্ট মার্টিন ইস্যুর কোনো সম্পর্ক নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের সামনে আসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই সময় চলতি মাসের মাঝামাঝি সময়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সফরে আসছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক
যে ব্যবস্থাটি আছে, বাণিজ্যের প্রশ্ন আছে, এগুলি সবগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। ভারতীয় ভিসা সেন্টার খোলার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি খোলার সিদ্ধান্ত নেবে ভারত। ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা অ্যাবসলিউটলি তাদের সিদ্ধান্ত। না, আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তো সাধারণ ভিসা শিকার যারা তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না। এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে, এখানে এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। এই সময় নতুন আরও ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে জানিয়ে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানান পররাষ্ট্র উপদেষ্টা। ৮,০০০ রোহিঙ্গা ঢুকে গেছে এখানে। এই বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়লো তখন বিষয়টা আমাদের হয়ে যায়, আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। প্রধান উপদেষ্টার উপর সম্মান জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করেছে বলেও ব্রিফিংয়ে জানান তিনি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। হাসপাতালের আয়া থেকে শত কোটি টাকার মালিক ঠাকুরগাঁয়ের মুক্তা রায়। স্থানীয় সংসদ সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে সুসম্পর্কই ছিল মুক্তার জাদুর চেরাগ। হয়ে ওঠেন নিয়োগ, টেন্ডার ও দখল বাণিজ্য রানী। গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান, মিল, কারখানা। তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুললে করা হতো হয়রানি, নির্যাতন। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। স্বামীর মৃত্যুর পর অসহায়ত্ব ঘোচাতে ২০১০ সালে ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন অফিসে ৫,০০০ টাকা বেতনে আয়ার চাকরি নেন মুক্তা রানী রায়। সে সময় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন মুক্তা। পরিচিতি পান রমেশের কথিত দ্বিতীয় স্ত্রী মুক্তা সেন নামে। এরপর শুরু হয় মুক্তা সেনের দৌরাত্ম্য। ২০১৪ সালে আয়ার চাকরি ছেড়ে শুরু করেন ওই হাসপাতালের কেনাকাটা, খাবারের ঠিকাদারি ও আউটসোর্সিং এ নিয়োগ বাণিজ্য। বিভিন্ন তদবিরের কথা বলে টাকা আত্মসাৎ শুরু করেন দুহাতে। দখল করেন অন্যের জমি ও মিল কারখানা, যা পরিচালনা করত তারই স্বজনরা। তারা ঠিকাদারি, নিয়োগ বাণিজ্য, খাদ্য সরবরাহ, ওষুধ সরবরাহের কাজ নিয়ে একচেটিয়া তারা কর্তৃত্ব নিয়ন্ত্রণ গ্রহণ করে। ৫,০০০ টাকা বেতনের আয়ার এখন ঢাকায় ২টি ফ্ল্যাট, ঠাকুরগাঁও পৌর শহরে দোতলা বাড়ি, শান্তিনগরে ২ স্থানে ৫ শতক করে জমি, পুরাতন বাস স্ট্যান্ড এলাকার এলএসডি গোডাউনের পাশে ১০ শতক জমি, পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে চাইনিজ রেস্টুরেন্ট। বাড়ি রয়েছে ৫ তলা ফাউন্ডেশন, দোতলা কমপ্লিট করা আছে, ওখানে সাথে একটা জমিও আছে। উপজেলা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় আছে বাড়ি, জমি ও সয়াবিন তেলের কারখানা। চণ্ডীপুরে জমিসহ বাড়ি, মিল ও চাতাল। আবাদি জমি রয়েছে ২০ বিঘা। সদরের গড়িয়া বাস স্ট্যান্ডে ৮ শতক জমির উপরে বাড়ি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে একাধিক শেয়ার। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনে নিয়েছেন মুক্তা। তবে কিভাবে সম্পদের পাহাড় গড়লেন তা জানেন না স্বজনরাও। অর্থের দিক দিয়ে আমি সেটা বলতে পারবো না যে কিভাবে তার অর্থ হয়েছে না হয়েছে, এটা আমি বলতে পারবো না। চলতি বছরে মুক্তার 2 ছেলে তুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজ নামে পূবালী ব্যাংকের হিসাব নম্বরে লেনদেন হয়েছে ২০,৩৮,২০৯৯ টাকা। রমেশ চন্দ্র সেন আটকের পরদিন সব টাকা তুলে নেয় বর্তমানে রয়েছে ৬,৪১৭ টাকা। এছাড়া জনতা, অগ্রণী ও সোনালী ব্যাংকেও তাদের হিসাবে 2 বছরে লেনদেন হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। শুধু নিজেই নয়, ভাইদের রাজনীতিতে নাম লিখিয়ে করে দিয়েছেন ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাতিজা ভাতিজিদের বাগিয়ে দিয়েছেন সরকারি চাকরি। আয়া থেকে কোটিপতি বনে যাওয়া মুক্তার সম্পদের বিষয়ে তদন্তের মাধ্যমে জব্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে বন্যার পানি কমলেও কমছে না ভোগান্তি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ঘর, সড়ক ও ফসলি জমি। বাড়ছে পানিবাহিত নানা রোগ বালাই। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও এখনো পানিবন্দী রয়েছেন 10 লাখ মানুষ। বাড়ছে রোগবালাই। এই পানি জোয়ারে উঠে জোয়ার বাঠি যায়, আবার সামান্য কমে, আবার বৃষ্টিতে বাড়ি যায়। মাঝাহানি ছিল, কারণ তো কিছু কমছে, গতকালকেও কমতে ছিল, কিন্তু রাত্রে আবার বাইরে গেছে পানি। পানি হলো জীবনের কারণে মানুষের পায়ে সমস্যা হয়। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি ভোগান্তি। মনু, ধলাই ও ফানাই নদীর 20টি স্থানে 726 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য খামার ও কৃষিক্ষেত। পরপর 3বার বন্যা হওয়ার কারণে যেটা হয়েছে, এই জেলার আসলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে
আমরা খুব দ্রুত রিহ্যাবিলিটেশনের কাজটা করব। যদি আমরা বরাদ্দ পেয়ে যাই, আশা করছি খুব দ্রুত বরাদ্দ পাওয়া যাবে। বন্যার প্রভাব পড়েছে নোয়াখালীর বাজারগুলোতেও। দিন দিন বাড়ছে নিত্যপণ্যের দাম, অস্থিতিশীল হয়ে উঠছে মাছ ও সবজির বাজার। সংকটে পড়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। বাজারে এসে দেখতে পাচ্ছি যে মাছের দাম বাড়তে, আমাদের পেঁয়াজের দাম বাড়তি, বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেছে। মাছের দাম অনেক বাড়তি, বড় ছোট সব মাছও অনেক দাম, যা আমাদের কেনার নাগালের বাইরে। বন্যার কারণে মাছ আসতে পারতেছে না, আর সাতক্ষীরা মাছ এখন বদ্ধ আপাতত, এই কারণে মাছের দাম একটু বাড়তি। বন্যায় প্লাবিত হয়েছে কুমিল্লার 14 উপজেলা। পানি কমে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এই অঞ্চলের মানুষগুলো পানিবন্দী অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বিভিন্ন উপজেলাতে প্রায় 10 লক্ষের মতো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছি। প্রায় 1000-এর উপরে হাইজিন কিট বক্স এবং 2000-এর কাছাকাছি জেরিকেন বিতরণ করা হয়েছে। এদিকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ছোট ফেনী নদীর উপর নির্মিত ব্রিজের একটি অংশ ভেঙে গেছে। ফেনী ও নোয়াখালী জেলার একমাত্র সংযোগ সড়ক হওয়ায় ছোট বড় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে দুই জেলার হাজার হাজার মানুষ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী অঞ্চলে একসময় বড় শিল্প কারখানা গড়ে উঠেছিল। নানা সংকটে সেগুলো এখন ধুঁকছে, কিন্তু কাঁচামাল ও কম মূল্যে শ্রমিক পাওয়ার সুযোগ থাকলেও গত 5 দশকে এখানে শিল্প কারখানা গড়ে ওঠেনি। এর জন্য যোগাযোগ অবকাঠামোর অভাবকে দায়ী করছেন উদ্যোক্তারা। কাজী শাহেদের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। পাটকল, চিনিকল, টেক্সটাইল, রেশম সবই ছিল রাজশাহীর। এখনো এসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে, এরই মধ্যে বন্ধ হয়ে গেছে পাটকল, অন্যগুলোও চলছে ধুকে ধুকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, ক্ষুদ্র উদ্যোক্তারা প্রতি বছর 5 থেকে 6 কোটি ডলারের পণ্য রপ্তানি করলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে। যোগাযোগ অবকাঠামো না থাকায় গড়ে উঠছে না নতুন শিল্প। যোগাযোগ অবস্থা এখানে শুধুমাত্র একমাত্র রোড ছাড়া অন্য কোনো সেক্টরে যোগাযোগের কোনো সুযোগ এখনো পর্যন্ত হয়নি। বিশেষ করে ট্রেনে হয়নি, আকাশপথে হয়নি, পানিপথে তো হয়নি। কর্মসংস্থান বাড়াতে প্রতি বছর সরকারের কাছে প্রস্তাবনা পাঠান ব্যবসায়ীরা, কিন্তু আমলে নিয়ে নেই কোনো পরিকল্পনা। নতুন শিল্প কারখানা নয়, আগেরগুলোই চালুর দাবি এই ব্যবসায়ী নেতার। আমরা চাই এই অঞ্চলে যেহেতু ভারী শিল্প নাই, সেহেতু এই যে রাষ্ট্রীয়ত্ব যে 4টা শিল্প আছে, টেক্সটাইল মিল আছে, সুগার মিল আছে, সেরিকালচার আছে, আমাদের জুট মিল আছে, এই মিলগুলান যদি চালু করতে পারি তাহলে এই অঞ্চলে যে কর্মসংস্থানের যে একটা ঘাটতি সেটা কিন্তু অনেক অংশে পূরণ হবে। দৃশ্যমান কিছু উন্নয়ন হলেও দীর্ঘ সময় কর্মসংস্থান বাড়াতে কোনো উদ্যোগ নেই রাষ্ট্রের, ফলে রাজশাহীতে বাড়ছে বেকারত্ব। নতুন কিছু প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও তা অপরিকল্পিত। উন্নয়নের পাশাপাশি যদি কর্মসংস্থান না হয় তাহলে এই উন্নয়ন বৃথা বলে আমি মনে করি। কারণ শিক্ষিত অশিক্ষিত যে হারে বেকার সমস্যা মনে করেন হচ্ছে, বেকাররা আজ হতাশ, এবং এই হতাশার কারণে কিন্তু অনেক অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে। আগে যে শিল্প কারখানাগুলো ছিল সেটা যেমন বন্ধ হয়ে গেছে, ওটাকে ধরে রাখা যায় না। অন্যদিকে দেখেন এই যে হাইটেক পার্কের মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হলো, কিন্তু হাইটেক পার্কের প্রতিষ্ঠানটা কিন্তু যথোপযুক্ত ব্যবহার না করার ফলে কিন্তু সেটাও কিন্তু ভেস্তে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হয় যে বেকারত্বের অন্যতম একটা কারণ। অন্যদিকে এই যে হাইটেক পার্ক সব বিভিন্ন যে প্রতিষ্ঠান গড়ে তোলা হলো, এটা কেন করা হলো সেটা কিন্তু সুস্পষ্ট পরিকল্পনার অভাব বলে আমার কাছে মনে হয়। ব্যবসায়ী নেতারা বলছেন, রাজশাহীতে কৃষি নির্ভর শিল্পের কাঁচামাল ও দক্ষ জনবল সহজলভ্য। রাষ্ট্রের পরিকল্পিত সহযোগিতা পেলে এসব বন্ধ শিল্প কারখানার চাকা ঘুরবে আবারও, সেই সঙ্গে গড়ে উঠতে পারে নতুন শিল্প। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. কুষ্টিয়া স্কুল থেকে মিম নামের 9ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টায় অভিযোগ উঠেছে। এ সময় ওই শিক্ষার্থীকে বাঁচাতে শিক্ষকরা এগিয়ে এলে তাদের উপরও হামলা করে অপহরণকারীরা। এমনকি তারা উল্টো শিক্ষকদের নামে করেছেন থানায় মিথ্যা অভিযোগ। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সন্ধ্য মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী মিম খাতুন গত 27 আগস্ট স্কুল থেকে তাকে অপহরণের চেষ্টা করে মুস্তাফিজুর রহমান দীপু নামে এক বখাটে ও তার সহযোগীরা। এ সময় ওই ছাত্রীর চিৎকারে
স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা করে অপহরণকারীরা। এমনকি উল্টো হেনস্থা করতে ওই স্কুলের শিক্ষক ও কর্মচারীদের নামে দেয়া হয় থানায় মিথ্যা অভিযোগ। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। সেই ছেলেটার নাম হচ্ছে দীপু। ওই ছেলেটা আমাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন আমি চিল্লাই, আমাদের অভিভাবক স্যাররা সবাই এসে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে ছাত্রদের ওপরে আসে হামলা করতে, আমাকে ক্লাসরুম থেকে আবার লোকজন সাথে করে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্যারদের ওকে হুমকি জানায়। ভয় ভীতু দেখাচ্ছে আমার 3 জন টিচারকে, সিনিয়র টিচারকে, এবং তাদেরও কল রেকর্ড আছে, তারাও এটা দিতে পারবে। কেন আমাদের এই রকম হয়রানি, এরকম মিথ্যা ভয় এসব কেন দেখাচ্ছে? এদিকে এমন ঘটনার বিচার চেয়ে দোষীদের আইনের আওতায় আনতে স্কুল প্রাঙ্গণে মানববন্ধনও করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা। আমাদের আজকে আমাদের বান্ধবীদের উপর এরকম জোর জবরদস্তি করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা তো সবাই স্কুলের স্টুডেন্ট, আমাদের উপরেও তো একদিন হতে পারে এরকম। কেন আমরা স্কুলে নিরাপদ নই? কেন আমাদের স্যারদেরকে তারা হুমকি দিয়ে যাবে? অপহরণ করার চেষ্টা করছিল এবং আমাদের শিক্ষকদের নামে মিথ্যা মামলা করেছে। কেন করা হয়েছে? আমরা কি সুষ্ঠু বিচার পাবো না? আমাদের অবশ্যই সুষ্ঠু বিচার লাগবে। আমাদের এদের সকলের বিচার চাই। আর আমাদের টিচারদের বিরুদ্ধে কেন এই অভিযোগ দায়ী করা হলো, এর মিথ্যা মামলার এই বিচার আমরা চাই। আর এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। সন্তানদের নিরাপত্তা চাই তারা। সন্তান স্কুলে দিয়ে আমরা অতিরিক্ত চিন্তার ভিতর থাকি, কারণ আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই। স্কুলে আসলে বাইরের ছেলেপেলে এসে এই যে হাত ধরি টানাটানি এটা করতে চায়। স্কুলের মাস্টারের কাছে বিচার দিলে মাস্টাররা কিছু বললে তাদের এই যে সম্বন্ধে কেস কেসারি ফ্যাসাদ এগুলোর মধ্যে দিয়ে মাস্টাররা খুব নির্যাতন হচ্ছে। লেখাপড়া করে যদি নিরাপদ না থাকে, যদি এই নিরাপদ ঠেকাতে যায় মাস্টাররা যদি কেস ফ্যাসাদ অন্য কিছু জ্বালাতন করে, তাহলে কিভাবে বাচ্চাদের স্কুলে দেব? আমরা নিরাপদ চাই, বিচার চাই। শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকাডুবি 12 অভিবাসীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 52 জনকে। স্থানীয় সময় মঙ্গলবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নৌকাডুবিতে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান চলছে। সামুদ্রিক পথ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে ঢোকার চেষ্টা করেন, অনেকেই সফল হন। বেশিরভাগ মানুষকে বরণ করতে হয় নির্মম পরিণতি। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি নিয়ে চরম চাপে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে প্রধানমন্ত্রী বাসভবন থেকে শুরু করে পুরো ইসরায়েলি এখন বিক্ষোভে উত্তাল। এই পরিস্থিতিতেই যুদ্ধবিরতির চুক্তিতে না পৌঁছানোর জন্য নেতানিয়াহুকেই দুষলেন বেনি গ্যান্টজ। তবে যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এই পরিস্থিতিতেও গাজা ও অধিকৃত পশ্চিম তীর জুড়ে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এ নিয়ে আরো জানাচ্ছেন আফরিন মৌ। গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাতের আধারেও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ। 6 জিম্মির নিহতের ঘটনায় টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার ইসরায়েলের রাজপথে নামে লাখো মানুষের ঢল। জেরুজালেম তেল আবিবের রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ। প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরেও বিক্ষোভ করতে দেখা যায় অনেককে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কিছুতেই পিছু না হটার অঙ্গীকার করেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারীদের হটাতে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ উঠেছে। সেই সঙ্গে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসরায়েল জুড়ে চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবেও চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর। এছাড়া বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে এখনো কোনো উদ্যোগ না নেয়ায় অসন্তুষ্টি দেখা দিয়েছে জনমনে। এর মাঝেই যুদ্ধবিরতি বাস্তবায়ন না হওয়ায় নেতানিয়াহুকেই দুষলেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক সদস্য বেনি গ্যান্টজ। এক বিবৃতিতে তিনি আরো বলেন, ফিলাডেলফি করিডোর ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ হলেও এই মুহূর্তে জিম্মিদের ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ, তবে জিম্মিদের জীবনের চাইতে বেশি নয়। খুব ভারী মূল্য দিয়েও জিম্মিদের ফিরিয়ে দিতে হবে। আমাদের দক্ষিণ দিক থেকে গাজা বন্ধ করতে হবে, যাতে 7 অক্টোবর আর কখনো না ঘটে।
এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে যুদ্ধবিরতির আলোচনা অগ্রগতির দাবিও করেন তিনি। During talks last week, we made progress on dealing. এ পরিস্থিতির মধ্যেও গাজা জুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবারও উত্তর গাজা শহর এবং দক্ষিণের রাফাতে বিমান হামলা চালায় তারা। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া পোলিও টিকা কার্যক্রম অব্যাহত রাখতে গাজার মধ্যাঞ্চলে যুদ্ধ বন্ধ রয়েছে বলে জানানো হলেও সেখানেও থেমে থেমে চলছে হামলা। শুধু গাজাই নয়, অধিকৃত পশ্চিম তীরেও অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের মারছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গেল 2 দশকের মধ্যে অঞ্চলটিতে সবচেয়ে বড় অভিযান চালাচ্ছে আইডিএফ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।